উপন্যাস হামিংবার্ড, লেখিকা তাসমিয়া তাসনিন প্রিয়া। পর্ব ১। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন না মিস অরা? সরি, মিসেস অরা। আজ তোমাকে বোঝাবো তেজরিন খান আরিশের দিকে আঙুল তোলার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত বরের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক গিলল অরা। পুরো নাম অরা মেহেরিন। আরিশ পাঞ্জাবির বোতাম খুললে বিছানার দিকে এগোতে লাগলো। দেখে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। প্লিজ এমন করবেন না। সম্পর্কে আপনি আমার খালাতো ভাই হন। খালাতো ভাই? এসব বাজে কথা বাদ দাও। আমার কোনো বোন নেই, মা নেই, খালা নেই, কেউ নেই। এসব সম্পর্কের ফালতু তকমা দিও না আমাকে। নাও ইউ আর মাই ওয়াইফ। এটা ভালোবেসে বিয়ে নয়, এটা তোমার দেওয়া অপমানের শাস্তি। গট ইট? আরিশের কথায় কেঁপে উঠল অরা। ছোট থেকে আরিশের সাথে কখনো তেমন দেখা হয়নি। মায়ের মুখে শুধু শুনেছিল তার একজন খালাতো ভাই আছে, এতটুকুই। কিন্তু সেই মানুষটাকে যে স্বামী হিসেবে আজ এভাবে দেখতে হবে ভুলেও কল্পনা করেনি সে। আমার ভুল হয়েছে ভাইয়া, কতবার ক্ষমা চাইলে বিষয়টা ভুলে যাবেন। ভরা মজলিসে আমার পুরুষত্ব নেই ঠাট্টা করার সময় এই কথা মনে ছিল না? এই তেজরিন খান আরিশকে নিয়ে ঠাট্টা হাসি তামাশা করার পরিণাম তোমাকে ভুগতে হবে মেয়ে। না আরবান ভাই প্লিজ, এই নামে কেন ডাকলে আমাকে? তোমার সাহস হয় কিভাবে? তোমাকে এর শাস্তিও পেতে হবে। ওরা কি বলবে বুঝতে পারছে না। হুট করে নামটা না বললেও পারত সে। লোকটা এমনিতেই কেমন হিংস্র লাগছিল, তার মধ্যে এই নামে ডাকার ফলে আরও ভয়ানক হয়ে উঠল। আরিশ ওরার সাথে জোরাজুরি শুরু করেছে, একেবারে হিংস্র পশুর মতো আচরণ করছে। ওরার ছোট দেহখানি ধীরে ধীরে আরিশের সুঠাম দেহের নিচে চাপা পড়তে লাগলো। ওরা গলা কাটা মুরগির মতো ছটফট করছে কেবল। আরিশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরিশের চোখে কোনো মায়াদয়া নেই, আছে কেবল ক্রোধের অনল। গভীর রাত, বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে বিধ্বস্ত ওরা। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজল লেপ্টে গালের সাথে মিশিয়ে বিশ্রী লাগছে তাকে। ঠোঁটে অনেকগুলো ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয়েছে। সাদা রঙের বিছানার চাদরে লাল লাল রক্তের ছোপ দাগ লেগেছে। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল এতক্ষণ। আরিশ গোসল সেরে বের হলো মাত্র। পরনে তার সাদা তোয়ালে কেবল। ভেজা চুল হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ওয়ার্ড্রোবের দিকে এগোলো সে। ৩২ বছর বয়সী আরিশ দেখতে সুদর্শন, বেশ পরিপাটি। ছোট থেকে চাচা কাছে বড় হয়েছে সে। চাচা মারা যাওয়ার পর কাজই তার নিত্যসঙ্গী। জামা কাপড় পরা শেষে বিছানার দিকে তাকাতেই কিছুটা অবাক হলো আরিশ। চোখ বন্ধ করে শুয়ে আছে ওরা, তবে ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। শরীরের দিকে নজর পড়তেই আরিশ খেয়াল করলো ওরা দেখতে অতটুকু, একেবারে হামিংবার্ডের মতো। তার চেয়ে বড় কথা, শেষে কিনা এতটুকু মেয়েকে বিয়ে করলো আরিশ। কত আর হবে বয়স? খুব বেশি হলে ১৯, তাও মনে হচ্ছে না আরিশ। সে যাই হোক, বয়স যতই হোক না কেন, মেয়েটা অকালপক্ষ। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল। রুম থেকে বেরিয়ে সোজা বেলকনির দিকে বেতের চেয়ারে বসল। আপাতত সিগারেট খেতে হবে তার। নিকোটিন ছাড়া নিজেকে শান্ত করতে পারে না আরিশ। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে পেঁচানো শাড়িটা ঠিকমতো শরীরে জড়িয়ে নিল ওরা। ওয়াশরুমে যেতে হবে তাকে, কিন্তু পেটের ব্যথা, পাও যেন অবশ হয়ে গেছে। একটু আগে ঘটে যাওয়া অমানুষিক অত্যাচারের কথা মনে পড়তেই নিঃশব্দে কাঁদতে লাগলো মেয়েটা। মা তো বলেছিল আরিশ ভালো ছেলে, একটু আধটু রাগী হলেও ওর মনটা ভালো। এই বুঝি ভালো ছেলের নমুনা? খারাপের চেয়েও খারাপ লোকটা, ঠিক একটা জংলি পশু।
অরার কান্না থামে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগোতে থাকে। সেদিন এই লোকটার বিষয়ে ঠাট্টা করে কত বড় ভুল করেছিল আজ হাড়ে হাড়ে টের পেয়েছে অরা। বুধবার বিকেল প্রায় 4টা ছুঁই ছুঁই। অরার বাবার অফিসে জরুরি মিটিং থাকায় দুপুরে বাসায় যেতে পারেননি। বারবার কল করেও বাবার সঙ্গে কথা বলতে পারেনি অরা। সেজন্য আজ অফিসে চলে এসেছে মেয়েটা। ওর সাথে কয়েকজন বান্ধবীও আছে। মূলত বাবার থেকে সিনেমা দেখতে যাওয়ার অনুমতি নেওয়ার জন্যই এতটা উদগ্রীব হয়ে আছে অরা। হুট করে বন্ধুরা জানালো মুভি দেখতে যাবে, কিন্তু অরার যখন তখন বাসা থেকে বেরোনো অনুমতি নেই। বলতে গেলে খুব রক্ষণশীল মানুষ অরার বাবা সুলাইমান মল্লিক। হলরুমে সকল কর্মচারীদের নিয়ে মিটিং চলছে। অরা কোনো মতে গার্ডকে ঘোল খাইয়ে হলরুমে প্রবেশ করে এক কোণায় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এর আগে কখনো বাবার অফিসে আসা হয়নি তার। বছর 2 হবে এই অফিসে কাজ করছেন সুলাইমান মল্লিক। কী রে অরা, আঙ্কেলকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শর্মিলার কথায় আশেপাশে নজর বুলিয়ে নিল অরা। এই যে দূরে বসে আছে তার বাবা। ওই যে বাবা, একটু অপেক্ষা কর, আগে আমাকে দেখুক, তারপর নিশ্চয়ই আসবেন। নিজুম হুট করে অরাকে মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, তোর কাজিন এর অফিস এটা? হ্যাঁ, তাই তো জানি, যদিও আমি কখনো দেখিনি ওনাকে। কেমন কথা, তোর কাজিন আর তুই দেখিসনি? আরে নানান কাহিনী, পারিবারিক সমস্যা, তোরা বুঝবি না। ওহ, নিঝুম বিরস মুখে বলল। শর্মিলা বেশ আগ্রহী হয়ে শুধালো, বিয়ে করেছেন উনি? না রে, বয়স তো কম হলো না। বিয়ে কেন করে না কে জানে। কত রে? 30-32 হবে হয়তো। কি? শর্মিলার রিয়াকশন দেখে অরা ও নিঝুম দুজনেই হেসে উঠল। মনে হয় মেশিন ঠিক নেই, সমস্যা আছে, সেজন্য এখনো বিয়ে করেনি। অরার কথাটা বলেই হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই ওদের পাশ দিয়ে স্টেজের দিকে যাচ্ছিল তেজরিন খান আরিশ। অচেনা মেয়ের মুখে এমন কথা শুনে মস্তিষ্কে আগুন জ্বলেছে তার। কিন্তু আরিশ তৎক্ষণাৎ কিছু না বলে নিজের কাজের দিকে এগোলো। কিন্তু ওরা তখনও জানল না তার সামনে কি অপেক্ষা করছে। পরবর্তীতে আরিশ ঠিক খুঁজে বের করে ওরাকে। সুলাইমান মল্লিক এবং রোকসানা মল্লিকের বড় মেয়ে অরা, তথা তারই আপন খালার মেয়ে। আরিশ প্রথমে ভালো মতোই বিয়ের প্রস্তাব রাখে, কিন্তু সুলাইমান এতটুকু বয়সে মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানান। তারপরেই আরিশের বিশ্রী রূপটা দেখতে পান তারা। সুলাইমান মল্লিকের চাকরি খেয়ে মানসম্মানের ভয় দেখিয়ে অরার সাথে বিয়ে দেওয়ার জন্য মল্লিক পরিবারকে এক প্রকার বাধ্য করে আরিশ। রোকসানা আর না করতে পারেননি। আরিশের অতীত জানেন তিনি। ছেলেটা বাইরের যতই অহংকারী ও জেদি হোক, মনটা ভালো। এই আশা রেখেই মেয়েকে আরিশের হাতে বিয়ে দেন তিনি। সকাল হয়েছে, সূর্যের প্রথম রশ্মি ধীরে ধীরে আকাশে ছড়াচ্ছে। ভোরের আলো ফুটতেই ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। চারদিকে যান্ত্রিক আওয়াজ। ওরা চোখ খুলে দেখে বাইরে আলো তার ঘরের জানালা দিয়ে ঢুকে আসছে। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলো সে। শরীরের ব্যথা আগের চেয়ে কিছুটা কমলেও তার মনের গভীর একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। বাইরের পরিবেশ স্নিগ্ধতা, কিন্তু অরার মনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। লোক তো রুমে নেই, রাতেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর কি ফেরেনি, কোথায় গেল? আবার যদি না ফিরলে ভালো। তপ্ত নিঃশ্বাস ফেলে অরা। ঠোঁট জ্বলছে, শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ব্যথা।
আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি, বাট আমি কিছুদিন ধরে গল্প দিতে পারি না। আর আগে যেগুলো গল্প আমি দিছিলাম, যেমন আত্মা রাগলে চিত্রাঙ্গনা, এগুলো গল্প ওগুলো পারমিশন নিতে হয় লেখিকার কাছ থেকে, না হলে তো চ্যানেল স্ট্রাইক মেরে দিতে পারে। এখন যে তাদের আমি SMS দিয়েছি, ইনবক্স করছি, কিন্তু তারা রিপ্লাই দেয় না। আর যদিও রিপ্লাই দেয়, একটু রিপ্লাই দিয়ে আমি পারমিশন চাইছি, বাট তারা পারমিশন দেয় না, এজন্য আমি ভিডিওগুলো দিতে পারছি না। আর এই গল্পটা আমি আপুর কাছ থেকে পারমিশন নিয়ে দিয়েছি। একান্তই আমার হামিংবার্ড গল্পটা অনেক ভালো লেগেছে, তোমরাও পড়তে পারো, মানে শুনতে পারো আর কি। তো ভালো গল্পটা, প্লিজ শুনিও সবাই, অ্যান্ড প্লিজ সাপোর্ট করো, এটাই। আসসালামু আলাইকুম।